গঙ্গা নদীর তীরবর্তী শহর উত্তরপাড়ার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। আবার অনেকেই হয়তো এমন আছেন যারা উত্তরপাড়া হিন্দমটর বালি এর কাছাকাছি জায়গাতেই থাকেন। তো যারা এই জায়গাটা চেনেন বা যারা চেনেন না তাদের জন্যও বলি, সেটা হচ্ছে এই শহরের পাশ দিয়েই বয়ে চলেছে মা গঙ্গা নদী এবং এই উত্তরপাড়া থেকে খুব কাছেই হচ্ছে শ্রী দক্ষিণেশ্বর মায়ের মন্দির। এবারে এই গঙ্গা তীরবর্তী যে জায়গাগুলো আছে, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক দিন এমন অনেক মানুষ আছেন যারা সকাল সকাল কিন্তু গঙ্গা স্নান করেন। আবার এমন অনেক মানুষ আছেন যারা হয়তো প্রত্যেক দিন আসতে পারেন না, তারা হয়তো বিশেষ কোনো তিথি পার্বণে গঙ্গা নদীতে স্নান করতে আসেন। বহু বহু বছর ধরে এই গঙ্গায় স্নান করার রীতি কিন্তু চলে আসছে। সেটা বিভিন্ন জায়গায়, যেসব জায়গার উপর দিয়ে মা গঙ্গা প্রবাহিত হয়েছেন সেসব জায়গায় কিন্তু এর একটা বেশ চল আছে। তো উত্তরপাড়াতেও স্বাভাবিকভাবেই সেরকমই আছে। এবং আজকের যে ঘটনাটা যিনি পাঠিয়েছেন ওর নাম হচ্ছে বিজয়। তো বিজয়বাবু কিন্তু ছোটবেলায় ওনার দাদুর সাথে এই গঙ্গা নদীতে প্রায় রোজই, ওনার দাদু রোজ স্নান করতেন, তো রোজ দাদুর সাথে প্রায় আসতো। কোনো কোনো দিন যদিও ঘুম থেকে উঠতে না পারতো বিজয়বাবু, তো তখন ওনার দাদু একা আসতেন। উনি বড় হয়েছেন, স্কুল জীবন অবধি প্রত্যেক দিনই প্রায় উনি গঙ্গা নদীতে স্নান করতেন। তারপরে একটা সময় ওনার দাদু মারা গেল, তারপরে ওনারও কলেজ জীবনের পরে ইউনিভার্সিটি এবং এরপরে কর্মজীবন শুরু হয়েছে এবং কর্মজীবনে উনি বেশ কিছু বছর মুম্বাইতে কাজ করেন। তো সেই জায়গা থেকে দাদু মারা যাওয়ার পর থেকে কিন্তু এই রেগুলার বেসিসে গঙ্গা স্নান করাটা কিন্তু ওনার বন্ধ হয়ে যায়। তারপর থেকে যতদিন উনি বাড়িতে ছিলেন, কোনো বিশেষ তিথি পার্বণে উনি গঙ্গা নদীতে যেতেন স্নান করতে। এবং উত্তরপাড়ায় ওনার যেখানে বাড়ি সেখান থেকে মাত্র 5 মিনিট লাগে ওই গঙ্গার ঘাটে আসতে। কিন্তু অদ্ভুত বিষয়, ওনার দাদু মারা যাওয়ার পর থেকে ওনার না ওই গঙ্গা ঘাটে এসে স্নান করতে, বা আগেও ওনারা বন্ধু বান্ধবরা ঘাটে আড্ডা মারতো, সেগুলো না উনি আর এনজয় করতেন না। ওনার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়তো। খুব স্বাভাবিক, সেটা হওয়ারই কথা। তো এইভাবে বেশ কিছু বছর কেটে যায় এবং উনি যখন ওনার কর্মজীবনে মুম্বাইতে বহুদিন ছিলেন, বহু বছর, সেখান থেকে আবার যখন উনি কলকাতায় ওনার ট্রান্সফার হয়ে গেল, তো তখন উনি বহুদিন পরে আর কি, ততদিন ওনার বিয়ে হয়ে গেছে, ওনার সন্তান আছে। তো উনি তখন মনে মনে ভাবলেন যে আমরা এই গঙ্গা নদীকে ছোট থেকে বড় হয় জীবনের একটা অন্যতম পার্ট হিসেবে জেনেছি, কিন্তু ওনার বাচ্চাকে তখন ওই সুইমিং ক্লাসে যায়, সাঁতার শেখে, এইটুকুই। কিন্তু তাকে কোনোদিনও সেইভাবে কোনো গঙ্গার ঘাটে এনে দেখানো, এগুলো কেউ কোনোদিন উনি করেননি। তো উনি একদিন ওনার বাচ্চাকে নিয়ে, ওনার স্ত্রীকে নিয়ে, বাচ্চাকে দেখাচ্ছে যে আমরা এখানে এরকম ছোটবেলায় স্নান করতাম, দাদুর সাথে আসতাম, তো সেগুলো দেখায়। এবং দেখাতে দেখাতে ওনার মনে হলো যে এবার ওনার আবার অন্তত সপ্তাহে যদি উনি একদিন করে পারেন, বা 2 সপ্তাহে একদিন উনি গঙ্গা নদীতে আবার এসে স্নান করবেন, সেই যে যেমন ছোটবেলায় করতেন সেরকম। এবার কাজের ব্যস্ততা, সেখানে তার সবসময় রোজ রোজ তো সম্ভবই নয়, ইভেন উইকেন্ডেও প্রচুর কাজ থাকে, অনেক সময় ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায়। তো উনি ভাবলেন যে ঠিক আছে, মাসে 1 থেকে 2 বার আমি অ্যাটলিস্ট ট্রাই করব যে আমি এই ঘাটে এসে মা গঙ্গায় ডুবকি লাগাবো। তো এইরকমই একটা মন মানসিকতা নিয়ে উনি একদিন খুব ভোরবেলা গঙ্গা তীরে আসেন। এবং উত্তরপাড়ার যে ঘাটের কথা আমি বলছি, সেই ঘাটটা কিন্তু বেশ বাঁধানো একটা ভালো ঘাট। যারা ওই দিক থেকে আমার ঘটনাটা শুনছেন তারা আপনারা জানবেন, ওখানে ঘাটগুলো কিন্তু খুব সুন্দর করে বাঁধানো থাকে। সেখানে মন্দির রয়েছে, যেরকম অন্যান্য ঘাটেও থাকে, সবই খুবই সুবন্দোবস্ত করা। তো সেদিন উনি বেশ ভোর ভোর এসেছেন এবং তখন ওখানে 2 জন বয়স্ক লোক ছিলেন, একজন বয়স্ক পুরুষ এবং একজন বয়স্ক মহিলা। তো ওনারা কি করলেন, ওনারা স্নান করেছেন, স্নান করে ওই ডিব্বা করে গঙ্গা জল ভরে ওনারা ঘাট থেকে উঠে চলে গেলেন। এবং ওই মুহূর্তে এই বিজয়বাবু শুধুমাত্র একা ওই ঘাটে ছিলেন এবং তার আগের দিন খুব বৃষ্টি হয়েছে, ফলে একদম মা গঙ্গার জল পুরো থই থই করছে। যাই হোক, তো ওনার বেশ ভালো লাগলো, বেশ সুন্দর পরিষ্কার ফাঁকা ঘাট, কেউ কোথাও নেই। ওনার ওই পরিবেশটাই ওনার ভীষণ ভালো লাগে এবং যথারীতি উনি মা গঙ্গার জলে ডুব দেন। এই অবধি সবকিছু কিন্তু একরকম ছিল। এরপরে উনি ডুব দেওয়ার পরে কি হলো, কি এমন উনি পেলেন, সেটাই কিন্তু আজকের এই ঘটনায় আমি আপনাদের সকলকে বলবো।
তো আমার সকলের কাছে রিকোয়েস্ট, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনবেন। এটুকু বলতে পারি, আপনারা হয়তো এরকম ঘটনা এর আগে খুব একটা শোনেননি, বা এরকম ঘটনা যে ঘটতে পারে সেটাও হয়তো আপনাদের অনেকেরই ধারণার মধ্যে নাও থাকতে পারে। তো সেই জন্য আমি বলবো, আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। কারণ আমরা এই চ্যানেলে আর বাচ্চা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তো এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলছি সেই ঘটনাটা কিন্তু উত্তরপাড়া থেকে বিজয়বাবু লিখে পাঠিয়েছেন, এবং এই ঘটনাটা আমি আপনাদের সামনে ঠিক সেভাবেই পরিবেশন করব যেভাবে ঠিক উনি লিখেছেন। এবং উনি রিকোয়েস্ট করেছেন যেন আমি কিছুটা নিজের মতো করে গুছিয়ে, উনি যে ইমেলটা করেছে সেটাকে পড়ে গুছিয়ে আপনাদের সামনে ঘটনাটা বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। আমি প্রথমেই কিছু কথা আপনাদেরকে আজকে বললাম যে এই ঘটনাটা শুরু কি করে হয়েছিল। এবারে আমি এই ঘটনাটা এবার শুরু করব যে উনি যে ওই সকালবেলা যখন উনি ঘাটে সম্পূর্ণ একা ছিলেন, খুব সুন্দর আশেপাশের পরিবেশ, সেই সময় উনি মা গঙ্গার জলে ডুবকি লাগালেন। এবার উনি যখন প্রথম ডুব দিলেন, উনি খুব ভালো সাঁতার জানতেন, তো সাঁতার জানা নিয়ে কোনো সমস্যা কিন্তু ওনার ছিল না। তো ওনার মনে হলো, মানে ডুব দিয়ে যখন উনি জলের উপরে উঠলেন ঠিক সেই সময় ওনার মনে হলো কিছু একটা যেন ওনার মানে হাতে বা কনুইয়ের দিয়ে কিছু একটা ঠেকলো। এবার দেখুন, মা গঙ্গার জলে বা ঘাটের কাছে অনেক সময় কি হয়, যেহেতু বিশেষত বর্ষাকালে দেখা যায় যে খুব বর্ষা বৃষ্টি হলে মানে পুকুরের জলের কচুরিপানা, শাপলা শ্যাওলা এগুলো সবসময় চলে আসে অনেক সময়। এটা বর্ষাকালে বিশেষত দেখা যায়। তো উনি প্রথমে ভাবলেন যে সেরকমই কিছু হয়তো একটা ওনার ওই কনুইয়ে হাতের দিকে টাচ হয়েছে। তো স্বাভাবিকভাবে উনি আবার একবার ডুব দিলেন। তো ডুব দেওয়ার পরে খুব অদ্ভুতভাবে ওনার মনে হলো জলের নিচ থেকে একটা উনি ভাষা ভাষা একটা আওয়াজ শুনছেন। এবার ঘাটে কেউ নেই, এবং উনি যেখানটায় ডুবকি লাগালেন, ডুব দিয়েছেন জলে, তার আশেপাশেও কেউ স্নান করছে বা এরকম কিচ্ছু নেই। একদম মা গঙ্গার উল্টো দিকের ঘাটে, মানে অনেকটা দূর, একদম ওপারের ঘাটের ওদিকে কিছু কিছু লোককে দেখা যাচ্ছে, 2-3টে লোক। এবার উনি ভাবছেন, মানে ওনার মানে মা গঙ্গায় জলে স্নান করা, সাঁতার কাটা এটার বহু বছরের ওনার অভ্যেস। এবার সেই জায়গা থেকে ওনার না মানে কিরকম একটা মনে হলো, একটা আনক্যানি ওনার ফিলিংস এলো। এবার উনি আবার মানে কিছু বুঝতে পারলেন না, উনি যে একটা ভাষা ভাষা উনি আওয়াজ পেলেন, একটা মানে কেউ একটা ওনাকে ডাকছে বা কেউ কিছু একটা বলছে, এরকম একটা উনি আওয়াজ পেলেন। এবং যে মুহূর্তে উনি সেটা বুঝতে পারলেন, উনি আবার জলে ডুব দিলেন। এইবার যদি জলে ডুবটা দিলেন, ডুব দেওয়ার পরে যখন উনি উঠলেন তখন উনি ভাবছেন যে আমি আগের বার যে জিনিসটা শুনলাম, মনে হলো যেন কেউ আমাকে ডাকছে বা কেউ একটা কিছু বলতে চাইছে। এবারও উনি যে ডুব দিলেন ওনারও কিন্তু সেম ফিলিংসটা এলো। ওনার মনে হলো যে কেউ একজন জলের ভিতর থেকে কিছু একটা কথা বলার চেষ্টা করছে। এবার না ওনার একটুখানি সন্দেহ হলো যে ব্যাপারটা কি। তো তখন উনি অন্যান্যবার কি হচ্ছিল, মানে এই লাস্ট দুবার উনি জলে ডুব দিয়ে কিছুক্ষণের মধ্যে আবার জলের উপরে উঠে এসেছিলেন। এবারে উনি ভাবলেন যে জলের নিচে মানে যারা ভালো সাঁতার জানে তারা অনেকক্ষণ কিন্তু মানে শ্বাস মানে ভিতরে ধরে রাখতে পারে। তো উনি ভাবলেন যে একটুখানি দেখি তো ব্যাপারটা কি।
তো উনি আবার ডুব দিলেন এবং ডুব দিয়ে আশেপাশে যে জায়গাটুকু ছিল সেখানে উনি ওই দম বন্ধ রেখে উনি দেখছেন যে কিছু আছে কি না, বা অনেক সময় হয় যে অনেক মানুষ হয়তো অসুস্থ হয়ে পড়েছে বা সে হয়তো জলে ডুবে গেছে, এরকম কোনো ঘটনা ঘটতে পারে। তো উনি সেই সমস্ত কিছু চিন্তা করে উনি ডুব দিয়ে ওই জায়গাটা দেখেন। তো উনি দেখছেন যে কোথাও কিচ্ছু নেই, কিছু থাকার কথাও নয়, কিন্তু হঠাৎ করে ওনার পায়ে মনে হলো কিছু একটা টাচ হলো। এর আগে হাতে হয়েছিল, তো এবার মনে হলো ওনার পায়ের দিয়ে কিছু একটা টাচ করলো। তো স্বাভাবিকভাবেই উনি সেটা দেখার জন্য আরেকটু গভীরে উনি গেলেন। গিয়ে উনি দেখছেন একটা বাক্স মতো কিছু রয়েছে। আর তখন কিন্তু ভোরের আলো ফুটেছে ঠিকই, কিন্তু সূর্যের সেভাবে ওঠেনি। সূর্যের আলো পড়লে যেমন জলের বেশ কিছুটা গভীর অবধি সেই আলোটা পৌঁছয়, তো অতটাও আলো নেই। আর এমনিতে আকাশটা একটু মেঘলা মেঘলাও ছিল, আগের দিন রাতে খুব বৃষ্টি হয়েছে। স্বাভাবিক একটু সন্দেহ হলো এবং উনি কিছুটা হাত দিয়ে পা দিয়ে সেটাকে একটু সরিয়ে সরিয়ে যখন দেখার চেষ্টা করছে, তখন দেখছেন যে সত্যি সত্যি ওনার পায়ের কাছে একটা কাঠের বাক্সের মতো কিছু একটা রয়েছে। এবং উনি ভাবতে ভাবতে উনি অনেকক্ষণ হয়ে গেছে, তো অতক্ষণ আর কেউ স্বাস্থ্যভাবে ধরে রাখাটা সম্ভব হয় না সব সময়। তো উনি আবার জলের উপরে উঠে এসছেন। উঠে এসে উনি আশপাশটা দেখছেন যে কেউ আছে কিনা, কারোর কিছু পড়ে গেছে কিনা। তো উনি দেখছেন তখনও ঘাটে একটা লোক নেই। এবার উনি ভাবলেন যে ব্যাপারটা কি, জিনিসটা তো একবার দেখতে হচ্ছে। এবং ওনার যে মনে হচ্ছিল যে ভিতর থেকে, জলের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, হালকা একটা কণ্ঠস্বর ভেসে আসছে, সেই কণ্ঠস্বরটা কিন্তু ঠিক ওই জায়গাটা থেকেই আসছে। তো এটা ভাবার পরে ওনার মনে হলো, না আরেকবার গিয়ে দেখি, আরেকবার জলের নিচে যাই, গিয়ে দেখি ওই বাক্সটা কি জিনিস। এবং অদ্ভুত রকম ভাবে উনি যে মুহূর্তে জলের নিচে নামলেন, ডুব দিলেন, ওনার মনে হলো যেন কেউ একজন বিজয়বাবুকে ওনার নাম ধরে অদ্ভুত একটা স্বরে ডাকছে জলের ভিতর থেকে। এবং সেই মুহূর্তে উনি কিন্তু এটা নিয়ে কোনো রকম কোনো ক্যালকুলেশন করলেন না যে জলের ভিতর থেকে কারোর পক্ষে ওনার নাম ধরে ডাকা সম্ভব নয় বা এটা হতে পারে না, এরকম কিন্তু কিচ্ছু ওনার মনে হলো না। উনি নিজেই এটা ইমেলে লিখেছেন এবং এটাও উনি মেনশন করেছেন ইমেলে, যে তখন ওনার মধ্যে একটা কিরকম ঘোরের মতো চলে এসছে। ওনার মনে হচ্ছে যে আরে কি জিনিসটা আছে, আমাকে দেখতে হবে। তো সোজা উনি জলের নিচে নেমে যান এবং যেখান থেকে ওনার মনে হচ্ছে যে একটা হালকা কণ্ঠস্বর আসছে, সেটা ওনার আবার পায়ে ঠেকে এবং উনি বাক্সটাকে রীতিমতো ওই নিচে, জলের নিচে যেরকম থাকে বিভিন্ন ভেষজ জিনিসপত্র তো থাকে, গাছপালা থাকে, শ্যাওলা থাকে, তো সেইখান থেকে উনি জিনিসটাকে নিয়ে যখন উপরে উঠেছেন জলে, তখন উনি দেখছেন যে একটা খুব পুরনো কাঠের বাক্স, বা পুরনো যদি নাও হয়, বহুদিন থেকে জলের নিচে রয়েছে বা এরকমই কিছু, তার উপরে বেশ কিছু কোনো এককালে কারুকার্য করা ছিল, সেই কারুকার্য আর এখন নেই। একটা কাঠের বাক্স, এবং সেই কাঠের বাক্সটা এমন করি আর কি সেট করা রয়েছে, বাক্সে কিন্তু কোনো তালা চাবি কিছু নেই, কিন্তু ওই কাঠের কবজা দিয়ে, পুরোনো দিনে যেরকম কাঠের কবজা করে তার ভেতরে একটা ছোট্ট কাঠের টুকরো গুজে রাখতো যাতে ওটা পুরো টাইট থাকে, কেউ ফট করে খুলতে না পারে, ঠিক সেরকম করা আছে। আর যেহেতু ওই কাঠের বাক্সটা বহুদিন থেকে বা বহু সময় ধরে জলের ভিতরে ছিল, ওই ভিতরে যে কাঠের টুকরোটা দিয়ে ওটাকে বাঁধা রয়েছে, ওই কবজাটাকে, সেটা না জলে ফুলে গিয়ে পুরো টাইট হয়ে গেছে। তো উনি না দেখে খুব অবাক হয়ে যান। এত সেই ছোটবেলা থেকে উনি ওনার দাদুর সাথে আসতেন, পরবর্তী সময় বন্ধু বান্ধবরাও এসেছে, হয়তো দোল খেলা হয়েছে, তারপরে মা গঙ্গার জলে স্নান করেছেন, এরকম ঘটনা বহু ঘটেছে। বহু সময় উনি অগুন্তিবার মা গঙ্গার জলে স্নান করেছেন, সাঁতার কেটেছেন, কিন্তু এরকম কোনো কিছু কিন্তু ওনার উনি কোনোদিনও শোনেন উনি। হয়তো দু এক সময় অনেকে হয়তো ওই ঘাটের পাশে অনেকে কি করে, মা গঙ্গার প্রণাম করে মা গঙ্গার উদ্দেশ্যে হয়তো কোনো কয়েন দেয়, তো টাকা পয়সা কয়েন পড়ে থাকে সেটা উনি দেখেছেন, কিন্তু এরকম কোনো বাক্স পড়ে থাকতে দেখা, বা সেই বাক্সটা থেকে যে একটা অদ্ভুত রকমের আওয়াজ আসছিল, ওনার মনে হচ্ছে যে ওনাকে কেউ ডাকছে, সেটা কিন্তু ওনার কাছে সম্পূর্ণ অন্যরকম একটা অনুভূতি। এবারে উনি কিছুটা দূরে চলে গেছে, সেখান থেকে উনি ঘাটের দিকে এলেন। ঘাটে এসে উনি দেখছেন যে একটা বয়স্ক লোক, সে স্নান করে সে আর কি জল নিয়ে চলে যাচ্ছে, এবং তখনও ঘাটে আর কেউ নেই। এবার উনি ভাবছেন যে বাক্সটা এলো কোথা থেকে,
এই বাক্সটাকে কেউ মানে কোনো কাজ করতে গিয়ে ফেলে দিয়েছে, বা অনেক সময় হয় গঙ্গা নদীর উপর দিয়ে অনেক লঞ্চ জাহাজ পাস করে, হয়তো কারোর কোনো জিনিসপত্র পড়ে গেছে সেরকম কিছু, এরকম নানান জিনিস কিন্তু ওনার মনের মধ্যে আসতে থাকে। এবার সেই মুহূর্তে ওনার মনে হয় যে এবার উনি তুলে তো নিলেন, এবার কি করবে, এটাকে কি জলেই ফেলে দেবে নাকি মানে ওটার ভিতরে কিছু যে আছে সেটা উনি বুঝতে পারছেন। এবার সেটা কি আছে, কিভাবে আছে, সেসব উনি কিছুই জানেন না। তো উনি ভাবলেন যে ঠিক আছে একবার খুলে দেখি কী বা থাকবে, হয়তো পুরোনো দিনের বাক্স, হয়তো কিছু টুকটাক জিনিসপত্র থাকবে। আর বাক্সটা কিন্তু খুব যে বিশাল বড় তা নয়, মানে ওই 2 ফুট মতো হবে। এবার কাঠের বাক্সটা ওই কবজা রয়েছে এবং কবজার ভিতরে একটা কাঠের টুকরো দিয়ে কবজাটাকে টাইট করা রয়েছে। এবার ওনাকে খুলবেন কি করে, খুলতে তো ওইভাবে পারছে না। তো একটা জায়গায় মানে কবজাটা খুব সুন্দরভাবে টাইট আছে, কিন্তু যেহেতু কাঠের বাক্স পুরনো হয়ে গেছে, একটা জায়গা দিয়ে কাঠের চির ধরা মতো ছিল। তো সেইখান দিয়ে উনি আঙুলটা কোনো রকমে যখন আঙুলটাকে পাস করিয়ে উনি যখন একটু টান দিয়েছে, সেই মুহূর্তে মানে ওই বাক্সটার সাইড থেকে একটা কাঠের পাটাতন আলগা হয়ে গেছে এবং উনি একটু চাপ দিতেই পুরো জিনিসটা খুলে বেরিয়ে আসে। এইবারে যখন ওই কাঠের বাক্সটা উনি খুললেন, উনি দেখছেন যে ভিতরে মানে ভিতর থেকে একটা জড়ানো পুরনো কাপড়, যেটা মানে জলে ভিজে অর্ধেক পচে গেছে, সেরকম একটা কাপড়ের মতো, মানে বোঝা যাচ্ছে যে ওটা কোনো একটা সময় একটা লাল শালু টাইপের কোনো কাপড় ছিল, সেইটা ছিঁড়ে ছিঁড়ে বেরোচ্ছে। এবং তারপরে যখন উনি বাক্সটাকে আরেকটু প্রেশার দিয়ে খুললেন, তখন উনি হঠাৎ করেই দেখছেন যে ওই জিনিসটা মানে কাপড়টা জলে ভিজে পুরো ছিঁড়ে গেছে এবং সেটা থেকে ফট করে একটা পাথরের মূর্তি টাইপের কিছু একটা মানে এসে, মানে উনি ঘাটে বসে ওই সিঁড়িতে যে ঘাট মতো রয়েছে সেখানে বসে উনি কাজটা করছিলেন, উনি দেখলেন সেটা মাটিতে পড়ল। এবং সেই জিনিসটা মানে বাড়িতে আপনাদের অনেকেরই বাড়িতে শিলনোড়া আছে বা আপনারা দেখেছেন, তো যেটা দিয়ে ওই মশলা বাটা হয়, ছোটো মতো যে পাথরের যে টুকরোটা থাকে, যেটার উপরে ওই বড় পাথরের উপরে যে ছোট পাথরের টুকরোটা দিয়ে ঘষা হয়, ঠিক সেই রকম একটা পাথরের জিনিস মতো, যেটা মধ্যে কিছু একটা মানে খোদাই করা মতো আছে, মানে বলতে পারেন মূর্তি টাইপের, বাট ওটা না মানে প্রপার মূর্তি নয়। আর হতে পারে যে জিনিসটা বহু প্রাচীন জিনিস বা বহু পুরনো জিনিস, তো সেই জন্য হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বহুদিন জলের মধ্যে ছিল, তো ফলে একদমই ক্লিয়ার নয় যে এটা অ্যাকচুয়ালি কোন ঠাকুরের মূর্তি, এটা একদমই বোঝা যাচ্ছে না। তো ওনার দেখে না ভীষণ অদ্ভুত লাগলো। এবার বাক্সটা তো অলরেডি ভেঙে গেছে, তো উনি কী করলেন, ওখানে পাশে একটা ময়লা ফেলার মতো জায়গা ছিল, তো ওখানে উনি বাক্সটা ফেলে দিলেন। বাক্সটা পুরো ভেঙে গেছে, মানে ওটাকে টান মারতে গিয়ে পুরো বাক্সটাই ভেঙে গেছে। আর বাক্সটা যেহেতু খুব একটা বড় নয় আর পুরনোও ছিল, তো ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। তো এবার উনি ওটা নিয়ে না খুব অবাক হয়ে গেলেন যে ব্যাপারটা কি, জিনিসটা কি অ্যাকচুয়ালি। এবার উনি ভালো করে ওটা দেখলেন। এবার এর মধ্যে গঙ্গায় একটা দুটো করে লোক আসছে, তারা তাদের মতো কাজকর্ম করে চলে যাচ্ছে। এবার উনি না এটা দেখার জন্য একটু সাইড হয়ে গেলেন এবং উনি হেঁটেই সাধারণত আসতেন। এবার সেদিন যেহেতু তার আগের দিন বৃষ্টি হয়েছিল, উনি ভাবলেন যে কাদা ঠাদা লেগে থাকতে উনি বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। মানে অ্যাকচুয়ালি ওনার সেভাবে সাইকেল চালানো হয় না, সবসময় গাড়িতেই যাতায়াত করেন, কিন্তু সেদিন ওনার কী মনে হয় উনি সাইকেল নিয়ে এসেছিলেন। কিন্তু বাড়ি থেকে কিন্তু ওনার গঙ্গার ঘাটের ডিস্টেন্স বেশি নয়, তো উনি ভাবলেন যে সাইকেল তো আছে, জিনিসটা বেশ একটু ভারী, তো উনি ভাবলেন যে ঠিক আছে বাড়িতে গিয়ে দেখিয়ে তারপরে না হয় ফেলে দেবো। এবার ওই অবস্থায় উনি ভাবলেন যে ঠিক আছে এটা নিয়ে আর এখানে বেশিক্ষণ থাকবো না। ও জিজ্ঞেস করছে, কেউ একজন তাকাচ্ছে, দুজন তাকাচ্ছে, কেউ কিছু তখনও জিজ্ঞেস করেনি। এবার বেলা যত বাড়বে ঘাটে লোক বাড়বে, তো উনি ওটাকে নিয়ে সাইকেলে করে বাড়ি চলে এলেন, শুধুমাত্র দেখানোর জন্য যে উনি একটা এরকম জিনিস পেয়েছে, ঘটনাটা বলবে বাড়িতে। এবার বাড়িতে এসছেন, বাড়িতে আসার পরে উনি ওনার স্ত্রীকে বলেছেন যে জানো তো আজকে ঘাটে স্নান করতে গেছিলাম, একটা ঘটনা ঘটেছে। ওনার স্ত্রী বলছেন কি ঘটনা ঘটেছে। তো তখন বিজয়বাবু পুরো ঘটনাটা ওনার স্ত্রীকে বলেন এবং ওই জিনিসটা দেখান। উনি জামা কাপড়ের জন্য একটা প্লাস্টিক নিয়ে গেছেন, তো সেই প্লাস্টিকে করে উনি ওই পাথরের টুকরোটাকে নিয়ে এসেছেন। এবার ওনার স্ত্রী না ওটা দেখে ভীষণ অবাক হয়ে যায়
এবং যখন শোনে যে এরকম একটা কাঠের বাক্সের মধ্যে ছিল, আর সেই দিনটাও ছিল খুব সম্ভব ওনার মানে যতটুকু আর কি ওনার মনে আছে, উনি যেটা মেনশন করেছেন, মঙ্গলবার। এবার ওনার স্ত্রী তো ওটা দেখে ভীষণ অবাক হয়ে গেছে। উনি বলছেন, দাঁড়াও দাঁড়াও, তুমি জিনিসটাকে এভাবে রেখো না, এটা হয়তো কোনো ঠাকুর দেবতার মূর্তি হবে, তো এটাকে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান টান করিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তখন বিজয়বাবু বলছে, তুমি কোথায় রাখবে? এটা আমি জাস্ট তোমাকে দেখানোর জন্য এনেছি। মানে ওনার বাড়িতে ওনার স্ত্রী, ওনার বাচ্চা ছাড়াও ওনার বাবা থাকতেন। আর ওনার মা যিনি ছিলেন, মানে বিজয়বাবুর মা, উনি বেশিরভাগ সময়, যেহেতু ওনার বোনের অনেক দূরে বিয়ে হয়েছিল এবং ওনার বোনকে বেশিরভাগ সময় একা একা থাকতে হতো, কারণ ওনার বোনের হাজবেন্ড আবার মানে ঘুরে ঘুরে কাজ করতে হতো, তো সেই জন্য ওনার মা মাঝে মধ্যে মানে বোনের কাছে গিয়ে থাকতেন। তো এই ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু ওনার মা বাড়িতে উপস্থিত ছিলেন না, ওনার বাবা ছিলেন। তো বলতে, তোমাদের দেখানোর জন্য আমি এনেছি, এটা ঘরে রাখার কোনো দরকার নেই। এবার এই বিজয়বাবু যেটা বলছেন যে ওনার স্ত্রী ভীষণ রকমভাবে মানে ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা যেমন আছে, তেমনি না মানে একটু ভীতু প্রকৃতির মানুষ। উনি খুব এটা ওটা মানতেন যে এই দিন এই করা উচিত না, ওই দিন এটা করলে ভালো, মানে এগুলো উনি ভীষণ রকমভাবে মানতেন। দেখবেন এরকম প্রচুর মানুষ আছে যারা অনেকে মনে করে এই দিনে এই এই কালারের জামা কাপড় পরবো না, অমুক দিন অমুক জিনিসটা খাবো না, এরকম অনেকেরই কিন্তু থাকে। তো ওনার স্ত্রী, বিজয়বাবুর স্ত্রী কিন্তু এরকমই একটা মানুষ ছিলেন। তো উনি তখন বললেন যে দেখো, তুমি যখন জিনিসটা তোমার মানে তোমার চোখে এসেছে, তুমি যখন জিনিসটাকে তুলেছো, তাহলে তুমি এটাকে এইভাবে বাড়ি থেকে, উনি মানে বিজয়বাবু ওটা দেখিয়ে বলছেন যে আমি কালকে বা পরশু বা পরের সপ্তাহে যখন যাব আমি এটা আবার মা গঙ্গার জলে দিয়ে আসবো। তো ওনার স্ত্রী বললেন যে না, আজকে মঙ্গলবার, তুমি এটা পেয়েছো, এটা আমি তোমাকে ভাবে দিতে দেবো না। আমাদের বাড়িতে যখন এসেছে, তুমি যখন বাড়ি অবধি নিয়েই এসেছো, তাহলে এটা বাড়িতেই থাক। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওটা কোন ভগবান, কোন দেবতা, কোন দেবী, কোন দেব, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কারণ ভীষণই পুরনো জিনিসটা ক্ষয়ে গেছে। আর কোনো এক সময় ওই জিনিসটার উপরে, জিনিসটা যে পুজো হতো বা এরকম যে কিছু হতো, সেটা বোঝা যাচ্ছে যে মানে জলে ধুয়ে গেলেও, যেহেতু জলের মানে কাঠের মধ্যে ছিল, বাক্সটা গঙ্গার তলায় ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় লাল লাল মতো লেগে রয়েছে, মানে সিঁদুর টিঁদুর কিছু একটা হয়তো দেয়া হতো। তো ওনার স্ত্রী বললেন যে এটা বাড়িতেই থাক। মানে ওনাদের ঠাকুরের সিংহাসনে রাখা হয়নি, ওনাদের ঠাকুর ঘরের মানে ছোট একটা ঠাকুর ঘর, তো ঠাকুর ঘরের সংলগ্ন একটা জায়গা ছিল, সেইখানে ওনার স্ত্রী ওটা রাখবে বলে ঠিক করলেন। তো বিজয়বাবু একবার বললো যে দেখো, আমি তো জানি না, তুমিও জানো না, বুঝতেও পারছো না যেটা কোন দেবদেবী, তো ঘরে রাখার দরকার নেই। তুমি যখন বলছো আজকে আজকে না দিতে, তা আমি আজকে দেবো না, কোনো একটা ভালো দিন দেখে, যেদিন কোনো অসুবিধে নেই, আমি সকালবেলা বা বিকেলবেলা বা দুপুরবেলা গিয়ে আমি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসবো। এটা তো আমাদের জিনিস নয়, হয়তো কারোর পারিবারিক জিনিস ছিল বা কোনোভাবে হয়তো সেটা জলে চলে এসেছে। কিন্তু ওনার স্ত্রী নারাজ। উনি বলছেন যে না, বাড়িতে যখন এসেছে তাহলে আমি একটু প্রসাদ দেব, একটু সন্ধেবেলা ধূপকাঠি দেখাবো, প্রদীপ জ্বালাবো, আমি এগুলো করব। এবার বিজয়বাবু যেটা লিখেছেন যে উনি কোনোদিনই ওনার স্ত্রীর বিশ্বাস ভরসা বা যেগুলো তার মান্যতা রয়েছে, সেই মান্যতাকে কখনোই সে অস্বীকারও করেনি, বা কখনো তাকে বলেও নি যে না না তুমি এটা করো না বা এটা করা উচিত হবে না, এরকম কিছু কখনো উনি বলেননি। তো দু একবার বলার পরে, বোঝানোর পরে যখন দেখলেন যে ওনার স্ত্রী জিনিসটা রাখতে চাইছে, তো উনি আর বেশি কথা বাড়ালেন। উনি বললেন ঠিক আছে, তুমি রাখো। এবার দেখুন, এই অবধি আমি যে আপনাদের ঘটনাটা বললাম, এই অবধি ব্যাপারটা কিন্তু অনেকটাই স্বাভাবিক, এর মধ্যে কিন্তু অস্বাভাবিক কিছুই নয়। অনেক সময় অনেক জায়গায় নদীর ভাঙনে অনেক মন্দির বাড়িঘর তলিয়ে যায়, তো সেক্ষেত্রে অনেকের বাড়ির ঠাকুর দেবতা সেটাও জলের তোড়ে চলে আসতে পারে। আর যেহেতু বর্ষার দিকে এরকম অনেক নদী ভাঙন দেখা যায়, তো সেই জলের তোড়ে চলে এসে কোথাও চরের দিকে এসে আটকেও যেতে পারে অনেক কিছু। এটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু বিজয়বাবু বা ওনার স্ত্রী কেউ এটা বুঝতে পারলেন না যে তারা ঘরে যে জিনিসটা রাখলো, সেই জিনিসটা কি আদৌ সঠিক কোনো জিনিস ছিল, নাকি এমন কিছু জিনিস ছিল যেটা সম্পূর্ণ রকমভাবে অভিশপ্ত ছিল। এবং বিজয়বাবুর স্ত্রীর এটাও মনে এলো না, মানে উনি যখন পুরো ঘটনাটা শুনলেন, ওনার স্ত্রীর কিন্তু একবারও মনে হলো না যে কেন কাঠের বাক্সের মধ্যে এভাবে কেউ কিছু রাখবে। এটা কিন্তু ওনাদের মনে কোনো কোশ্চেন এলো না। এবার ঘটনাটা যত আপনার এবার সামনের দিকে আরো এগোবে, তখন আপনারা বুঝতে পারবেন
যে এই যে ঘরের মধ্যে স্থান দেয়া হলো, এটা কত বড় ভুল ডিসিশন ছিল ওনাদের জীবনে। শুনুন। তো এই জিনিসটা যেদিন আনা হলো, ঠিক তার পরের দিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেটা হচ্ছে যে বিজয়বাবুর অফিসে কিছু একটা অফিসিয়াল কাজ নিয়ে বেশ মাস 4 ধরে একটা সমস্যা চলছিল। এবারে এই যে সমস্যাটা চলছিল, সেই সমস্যাটা আস্তে আস্তে চলছে, ঠিক হচ্ছে, আবার চলছে, আবার ঠিক হচ্ছে, কিন্তু কোনোভাবেই সমাধান হচ্ছিল না। হঠাৎ করেই সেই সমস্যাটার খুব সুন্দরভাবে সমাধান হয়ে যায়, এবং অফিসের সেই সমস্যাটার সমাধান কিন্তু এই বিজয়বাবুর হাত দিয়েই হয়। তার ফলে ওনার অফিসে একটা আলাদা রকমের একটা রেসপেক্টের জায়গা তৈরি হয়, এবং সেটা নিয়ে অফিসে সবাই ওনার জন্য খুবই খুশি, খুবই গর্বিত, এবং সেই জায়গা থেকে কিন্তু ওনার একটা বেশ সুনাম সৃষ্টি হলো। যদিও সুনাম ছিল আগে থেকেই, তারপরেও একটা আলাদা ব্যাপার হলো, এবং এটার জন্য কিন্তু ওনার কাজের ক্ষেত্রে, ওনার কাজের ফিল্ডে আরও অনেকটা উনি এগিয়ে গেলেন। এরপরে বাড়িতেও মানে ওই জিনিসটা আসার পর থেকে বাড়িতে কিন্তু সব কিছু খুব ভালো চলছে। বিজয়বাবুর অফিস কাছারি খুব ভালোভাবেই, আরও ভালোভাবে আর কি হচ্ছে। ওনার যে বাচ্চা রয়েছে সেও মানে পড়াশুনো নিয়ে তাকে একটু বেশি বলতে হতো, পড়ে পড়ে পড়তে বস, এরকম নানান একটা ব্যাপার ছিল। তো সেই জায়গা থেকেও দেখছে যে সব কিছুই ভালো হচ্ছে। এবং প্রথম যখন ওই জিনিসটা বিজয়বাবু বাড়িতে এনেছিলেন, ওনার স্ত্রী বলেছিলেন যে দেখো তুমি এক্ষুনি এটাকে দিয়ে দিও না, কিছুদিন থাকুক, মানে কিছুদিন বাড়িতে যখন এসছে নিশ্চয়ই কোনো ঠাকুর দেবতাই হবে, তো কিছুদিন তার সেবা করি, তো তারপরে না হয় তুমি একটা সময় দেখে, ভালো একটা দিনক্ষণ দেখে তুমি ভাসান দিয়ে এসো, যেরকমভাবে তুমি গঙ্গায় পেয়েছো সেভাবেই দিয়ে এসো। কিন্তু বিষয় হচ্ছে যে যখন দেখছে যে সব কিছু ঠিকঠাকই চলছে, কোনো অসুবিধে নেই, বিজয়বাবুর স্ত্রী বলল যে ঠিক আছে, এই জিনিসটা এখানে আছে, এখানেই থাক, এটা ফেলার দরকার নেই। এবার প্রথম আনার 2 সপ্তাহ কিন্তু বাড়িতে সব কিছু খুব ভালো হচ্ছে, কোনো অসুবিধে নেই, কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, সব কিছু যেন মনে হচ্ছে আরও ভালোই হচ্ছে। ঠিক এই 2 সপ্তাহ কাটার পর থেকে হঠাৎই একদিন যেটা হলো, বিজয়বাবুর বাড়িতে খুব মানে বাড়িতে সবাই আর কি এনারাই ছিলেন, মানে এই 4 জন রয়েছে বাড়িতে, তো 4 জনই যথেষ্ট কনসাস, যথেষ্ট ঠিকঠাক, এবং ওনাদের যে রান্নাঘর ছিল সেই রান্নাঘরে কিন্তু বিজয়বাবুর স্ত্রী মেইনলি কাজ করতেন। তো কোনোভাবে কোনো অসাবধানতা বশত বা কী যেন সেটা ঠিক আজও জানা যায়নি, হঠাৎ করেই রান্নাঘরের কিচেনে শেলফের উপরে একটা খাবারের প্যাকেটের একটা কাগজ ছিল, তো সেই কাগজে আগুন ধরে যায়। এবং প্রথম দিকে সেই আগুনটা মানে উনি কাজ করে বেরিয়ে গেছেন, আর সেই মুহূর্তে কোনোভাবে কিচেনে আগুনটাও লেগেছে। এবার প্রথমে কাগজটা পুড়ছে, সেখান থেকে একটা পোড়া গন্ধ বেরোচ্ছে, এবং সেই কাগজটা তো খুব বড় কাগজ নয়, জাস্ট ইনিশিয়ালি একটা আগুন লেগেছে, কিন্তু সে আগুনের ধোঁয়াটা তখন অবধি সেভাবে বোঝা যাচ্ছে না। এবং যখন সবাই বাড়ির টের পায় যে একটা পোড়া গন্ধ বেরোচ্ছে, রান্নাঘরের দিক থেকে আসছে, যখন ছুটে গেছে, তখন দেখছে যে ওই যে কাগজটা ছিল সেই কাগজটা তো পুড়ে গেছে, কিন্তু কাগজের পাশে কিছু প্লাস্টিকের বাটি ফাটি ছিল, সেগুলো দাউ দাউ করে জ্বলছে, এবং যে কোনো মুহূর্তে আগুনটা, যেহেতু গ্যাসের সিলিন্ডার রয়েছে, সেইখানেও চলে যেতে পারে। তো এটা দেখে না বাড়ির সবাই হতভম্ব হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে বিজয়বাবু, সবাই বাড়িতে ছিল, তো বিজয়বাবু ওনার বাবাকে বলছে তুমি বাচ্চাকে নিয়ে, মানে ওনার যে যে বাচ্চা, তুমি বাইরে যাও। তো উনি কী করেছে, মানে এতটাই আগুন হয়ে গেছে যে রান্নাঘরের যেখানটা বেসিন রয়েছে সেই অবধি যাওয়া যাবে না। তো উনি আর ওনার বউ খাবারের জলের কিছু বোতল ভরা ছিল টেবিলে, সেইটা দিয়ে আগুনটাকে নেভানোর চেষ্টা করছে, এবং মানে বরাত জোরে ওনাদের ওই আগুনটা মানে গ্যাসের পাশেই হলেও সিলিন্ডার অবধি বা গ্যাসের হোস পাইপ অবধি কিন্তু পৌঁছয়নি। কোনোভাবে আগুনটাকে ওনারা ওই জায়গা থেকে কন্ট্রোল করে নিভিয়ে আনে, কিন্তু শেলফের উপরে বা দেয়ালে সেখানে কিন্তু কালো কালো রীতিমতো দাগ হয়ে যায় আগুনের জন্য। এবার ওনারা বুঝতে পারছে না ব্যাপারটা হলোটা কি করে। ওনার স্ত্রী কিছুক্ষণ আগে কাজ থেকে মানে রান্নাঘরে কাজ সেরে ঘরে এসছেন, এবং উনি নিজেই রান্নাঘরে দায়িত্বে থাকেন, কোনোদিন এরকম কোনো ঘটনা ঘটেনি, আর রান্নাঘরের গ্যাসও কিন্তু বন্ধ ছিল। সেই জায়গা থেকে কি করে আগুন লাগলো, কিভাবে কি হলো, তো
অনেক চিন্তা ভাবনা করে ওনারা ভাবলেন যে হয়তো যখন উনি রান্নার কাজ করছিলেন, গ্যাস যখন জ্বলছিল সেখানেই হয়তো কোনোভাবে একটা আগুনের কোনো কিছু হয়তো ওই কাগজটার উপরে পড়েছে এবং তারপরে কাগজটা জ্বলে গেছে, যেটা হওয়ার কথা নয়। গ্যাস যখন জ্বলে এটা তো আর কাঠের আগুন নয় যে কাঠ জ্বলছে সেখান থেকে একটা ছোট্ট ফুটকি বেরিয়ে আসবে, এসে সেটা কোনো কিছুর উপরে পড়বে, সেখান থেকে আগুন ধরবে, সেরকম কোনো চান্সেস গ্যাসের ক্ষেত্রে থাকে না সাধারণত। তবুও ভাবলো যে ঠিক আছে, কিচেনে শেলফের উপরে ওটা রাখাটাই উচিত হয়নি, তো সেটা থেকে হয়তো আগুনটা লেগেছে। সবার তো একটু মন খারাপ, রান্নাঘরে কিছু কিছু জায়গায় কালো দাগ হয়ে গেছে দেয়ালের দিকে, এবং তারপরে এটাও ভাবছে যে ঠিক আছে হয়তো একটু রং করে দিলে জায়গাটা ঠিক হয়ে যাবে। বাট যদি ওখানে আগুনটা সিলিন্ডার অবধি চলে যেত তাহলে কিন্তু পুরো বাস্ট করে যেত, একটু বিশাল বড় দুর্ঘটনা ঘটে যেত। সেই জায়গা থেকে অ্যাটলিস্ট এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি, এই ব্যাপারটা ওখানে গেল। এর ঠিক 2-3 দিন পরে হঠাৎই ওনার বিজয়বাবু যিনি বাবা ছিলেন তিনি না, মানে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে উনি খবরের কাগজ পড়তেন, চা করতেন, এবং মানে ওই সময় যারা যারা ঘুম থেকে উঠতো, মানে কোনোদিন হয়তো বিজয়বাবু উঠেছে বা ওনার স্ত্রী ওঠেনি, বা ওনার স্ত্রী উঠেছে বিজয়বাবু ওঠেনি, ওনার বাবা সকলের জন্যই চা করতেন। তো যে মানুষটা সবসময় খুব অ্যাক্টিভ লাইফ লিড করে, ঘরে সব সময় খুব হাসি খুশি মেজাজে থাকে, সেই মানুষটা কীরকমভাবে যেন চুপচাপ মানে ঘুম থেকে উঠে চুপচাপ ঘরের বাইরে বসে থাকতো। তো এই জিনিসটা বিজয়বাবু এবং ওনার স্ত্রী দুজনেই লক্ষ্য করে। তো দুদিন কিছু বলেনি, যে ভেবেছে ঠিক আছে হয়তো কোনো একটা কিছু নিয়ে চিন্তা করছে, ভাবনা করছে, নিজের মতো থাকুক। কিন্তু 2-3 দিন পরেও যখন দেখছে এরকমই ব্যাপার, তো বিজয়বাবু জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, তুমি এভাবে বসে আছো কেন, তুমি তো আগে এভাবে বসে থাকতে না, সকালবেলা উঠতে, একটু পায়চারি করতে, চা করতে, খবরের কাগজ পড়তে, এখন এরকম করছো কেন? তো ওনার বাবা বলছে আমার না ভালো লাগছে না আর কিছু, কেন মনে হচ্ছে যেন এই বাড়িটা আমার থাকতে ইচ্ছে করছে না। এবার তখন বিজয়বাবু এবং ওনার ওয়াইফ বলেছে যে ঠিক আছে তুমি বোনের বাড়ি যাও, মা তো ওখানেই আছে, তুমি বোনের বাড়ি গিয়ে তাহলে কটা দিন কাটিয়ে আসো। উনি বলছেন না আমি ওখানেও যাব না। এবার ওনাকে যখনই জিজ্ঞেস করা হচ্ছে যে কেন ভালো লাগছে না, কি করতে ভালো লাগছে, উনি কিছুই বলতে পারছেন না, কিন্তু ওনার একটা অদ্ভুত রকমের অস্বস্তি হচ্ছে, যেটা ওনার শুধুমাত্র মানসিক অস্বস্তি নয়, ওনার শারীরিক কিছু অস্বস্তি হচ্ছে, ওনাকে দেখে বোঝা যাচ্ছে। তো এবার দেখুন বয়স্ক মানুষদের না অনেক সময় একটা বয়সের পরে, মানে যদিও এটা যে কোনো বয়সেই হতে পারে, যে কোনো বয়সে আলাদা আলাদা রকমভাবে মুড সুইং হয়, কিন্তু সবাই ভাবলো যে ঠিক আছে ওনার একটা বয়স হয়েছে, হয়তো উনি একটু স্পেস চাইছেন, একটু হয়তো নিজের মতো করে থাকতে চাইছে। তো ওনারা ভাবলো যে ঠিক আছে কদিন এরকম বলছে, 2-3 দিন পরে ঠিক হয়ে যাবে। তো সেভাবে চলছে। বিজয়বাবু মানে ওনার বাবার পছন্দের কিছু খাবার দাবার বাইরে থেকে নিয়ে আসছে যাতে একটু মনটা ভালো হয়, কিন্তু খুব অদ্ভুতভাবে ওনার বাবার কিন্তু খাওয়াটা খুব কমে গেল, মানে উনি কিন্তু খুব বেশি খেতেন না, কিন্তু স্বাভাবিক পরিমাণ খাওয়া দাওয়াই উনি খেতেন। সেই জায়গা থেকে ওনার কোনো শরীর খারাপ নয়, কিছু নয়, শুধু উনি খালি বলতে ওনার ভালো লাগছে না, এবং ওনাকে দেখে সবসময় মনে হতো যে ওনার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছে। এবং ওনাকে যখন মানে একবার দুবার নয় বহুবার জিজ্ঞেস করা হয় যে তুমি এরকম কেন করছো, বা তোমার এই অ্যাংজাইটির কারণ কি, তখন কিন্তু উনি কিছু বলতে পারছে না। এইভাবে বেশ কিছুদিন গেল। এর মধ্যে যেটা হলো, হঠাৎ করেই বিজয়বাবুর যে বাচ্চা, মানে উনি বাচ্চার এখানে কোনো নাম বা জেন্ডার কিছু উল্লেখ করেননি, তো আমিও সেই জন্য সেটা বলতে পারছি না। তো বিজয়বাবুর যে বাচ্চা সে কিন্তু খুব জলি, সে খুব ভালো কথাবার্তা বলে, খুব ভালো ড্রয়িং করে, খুব মানে আর কি পড়াশুনো সব কিছু নিয়ে খুব ভালো থাকে। এবার রিসেন্ট ওর পড়াশুনোর দিকে একটু মন হয়েছে, মানে আগে যেমন খুব বেশি বলতে হতো সেই জায়গা থেকে একটু কম বলতে হচ্ছে, সেগুলো ঠিক আছে, কিন্তু ও না হঠাৎ করেই ঘুমের মধ্যে জেগে পড়া শুরু হলো। মানে মানে ঘুমের মধ্যে যদি কেউ ধরুন একটা কোনো দুঃস্বপ্ন দেখলো বা একটা ভয়ের কিছু দেখলো, সে যেমন এরকমভাবে হঠাৎ করে খুব সারপ্রাইজড হয়ে জেগে যাবে, বিজয়বাবুর বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হওয়া শুরু হলো। এবার দেখুন একটা বয়স অবধি যারা ছোট থাকে তারা একটা বয়স অবধি গিয়ে ভয় পাওয়া বা এরকম ঘুমে ভেঙে যাওয়া, যেটা স্বপ্ন দেখে অস্বস্তি লাগা, এটা হতে পারে, এটা কিন্তু খুব অস্বাভাবিক নয়। আর ওনার বাচ্চার সেই সময় যা এজ ছিল সেটা হওয়াটা খুব অ্যাবনর্মাল নয়, অবশ্যই খুব ছোট ছিল না। তো 1-2বার যখন এটা হলো, তো বিজয়বাবুর যিনি ওয়াইফ তিনি বাচ্চাটাকে সামলে নিয়েছে, জিজ্ঞেস করেছে তুই কি দেখে ভয় পেয়েছিস বা কেন তোর ঘুমটা ভেঙে গেল,
যেটা কিন্তু ওর এর আগে কোনোদিন হয়নি। মানে ও ঘুমিয়ে পড়ছে মানে একদম সকালেও ঘুম থেকে উঠবে, মানে ওকে ডাকলেও উঠবে না, এরকম টাইপের। মানে শরীর ঠিক থাকলেও ডাকলেও আর উঠবে না, কিন্তু শরীর খারাপ থাকলে ঠিক আছে, হয়তো কখনো বললো একটু উঠে বাথরুমে যাবো, বা সে এটা মানে খুব নর্মাল। কিন্তু এইভাবে ঘুমের মাঝখানে উঠে পড়া, ভয় পাওয়া, ঘরের মধ্যে হতচকিয়ে তাকানো, এগুলো কিন্তু কোনোদিনও ওনার বাচ্চার মধ্যে ছিলই না। এবার যখন ওনার বাচ্চাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে কি হয়েছে, কেন ভয় পেয়েছে, কি দেখেছে, ও না তখন কিছু বলতে পারছে না। এবং ও ও ও একবার শুধু বলেছে যে ও ঘুমের মধ্যে দেখেছে যে ওর মাথার কাছে একটা বড় ঢিবি মতো নাকি পাথর দাঁড়িয়ে আছে, একটা বড় বড় ঢিবি মতো পাথর, এবং সেই পাথরটা নাকি মানে ওর দিকেই গড়িয়ে গড়িয়ে আসছে। এবার এইরকম একটা স্বপ্নের যদি কেউ বিবরণ দেয়, তো তার বাবা মা কি বুঝবে? তাদের পক্ষে বোঝাটা খুব একটা সহজ হলো না। তারা বলছে যে না তুমি ভয় পেয়েছো, তুমি হয়তো কোনো স্বপ্ন দেখেছো। এবার বেশিরভাগ সময় ও কিছু উঠে বলতে পারে না বাচ্চাটা, কিন্তু যখনও বলে তখনও একটা কথাই বলে যে ওর সামনে নাকি একটা বিশাল বড় পাথর আছে, এবং সেই পাথরটা নাকি ওর গায়ের উপরে পড়বে, ওর নাকি খুব ব্যথা পাবে। ওকে যতই বিজয়বাবু এবং ওনার স্ত্রী বোঝানোর চেষ্টা করুক না কেন, যেটা মানে এটা তো স্বপ্ন, এরকম কিছু হয় না, ও কিছুতেই বোঝে না। এবং যখন ওই জিনিসটাও দেখে, ও যখন ওরকম ধরপড়িয়ে উঠে পড়ে, তারপর কিন্তু আর ঘুমোতে পারে না, এতটাই ও ভয় পেয়ে যায়। এবার প্রথম 2-3 দিন যখনই একই ঘটনা ঘটে, তো তখন মানে যেহেতু ওনার মেয়ে অনেক সময় টিভিতে অনেক ধরনের অ্যানিমেটেড সিরিজ দেখতো, তো ভেবেছে হয়তো সেরকম কোনো গল্প হয়তো দেখেছে, সবসময় তো আর বিজয়বাবু বা ওনার স্ত্রী সেগুলো দেখতো না। তো তারা ভেবেছে যে এরকম কোনো ক্যারেক্টার হয়তো দেখেছে, সেটা দেখে হয়তো ভয় পেয়েছে। তো সেই জন্য বিজয়বাবু এবং ওনার স্ত্রী ভাবলেন যে ওর টিভি দেখার প্যাটার্নটা চেঞ্জ করা হবে, ওকে এমন কিছু দেখানো হবে যেগুলো খুব লাইট, যেখানে এরকম কোনো মারপিট কিছু নেই, এরকম। কিন্তু এটা করে কিন্তু কোনো লাভ হলো না। তার কারণ হচ্ছে ও কিন্তু 1-2 দিন অন্তর অন্তরই এরকম করে ভয় পাওয়া শুরু হলো, এবং ওই যে ও ভয়টা পেত না, সেই ভয়টা আস্তে আস্তে ওর রাতের বেলার ওই স্বপ্নের ভয়ের সাথে সাথে দিনের বেলাও কিন্তু সেই ভয়টা ওকে এফেক্ট করতে লাগলো। দিনের বেলা তো ঘুমোতো না, মানে স্কুলে যখন থাকতো ততক্ষণ ঠিক আছে, যে মুহূর্তে বাচ্চাটা স্কুল থেকে বাড়ি আসতো, ও কেমন একটা ভয় সিটিয়ে থাকতো। এবং এই জিনিসটা বিজয়বাবুর যিনি স্ত্রী, তার মনে একটা প্রথম হন্ট করে, যে হঠাৎ করে তার বাচ্চা, যেখানে তার বাচ্চা এত জলি বাচ্চা, যে সবার সাথে খুব ভালো মিশতে পারে, কথা বলতে পারে, ও প্রচুর বই পড়ে, সে হঠাৎ করে এরকম মানে ভীত সন্ত্রস্ত কেন হয়ে যাবে? আর যখনই ওকে জিজ্ঞেস করো, একই স্বপ্ন বারবার দেখে। এইটা যখন হলো, তখন ওনার স্ত্রী না প্রথম একটা মানে মাথায় খটকা লাগলো যে একই জিনিস কি করে হচ্ছে। এবং যেদিন খটকা লাগলো সেদিন থেকে বাড়িতে একটা অদ্ভুত উপদ্রব বলুন বা একটা অদ্ভুত রকমের প্রভাব পড়া শুরু হলো। সেটা হচ্ছে ঠিক রাত 11টা বাজলে, মানে 11টা বাজার 1 মিনিট আগেও হবে না, ঠিক রাত 11টা বাজলে বাড়ির ছাদের দিক থেকে একটা অদ্ভুত রকমের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। মানে সে গুনগুন করে গান করছে, না কাউকে ডাকছে, না কারোর সাথে কেউ কথা বলছে, সেটা বোঝা যায় না। কিন্তু ছাদের দিক থেকে, যেখানে সিঁড়ির দিকে, যে সিঁড়ি দিয়ে যে ছাদে ওঠার যে জায়গাটা, সেই দিক থেকে মনে হয় যেন কেউ ফিস ফিস করে কারোর সাথে কথা বলছে। এবং সেই ফিসফিসানি আওয়াজটা পুরুষ কণ্ঠ না নারী কণ্ঠ সেটা বোঝা যায় না, ইভেন কি বলছে সেটাও খুব স্পষ্ট বোঝা যায় না, জাস্ট একটা কণ্ঠস্বর শোনা যায়। ঠিক আছে, এইবারে এই যে জিনিসটার মানে একটা আওয়াজ বা একটা কণ্ঠস্বর বা একটা ফিসফিসানি কিছু বলার যে একটা ভঙ্গি, সেটা যে বোঝা যেত, যেটা ছাদের দিকে সিঁড়ির দিক থেকে আসতো, সেটা কিন্তু বাড়ির সকলে টের পাওয়া শুরু করলো। প্রথম টের পেয়েছিল এই বিজয়বাবুর স্ত্রী, যেহেতু উনি বাড়িতে বেশিরভাগ সময় থাকতেন। মানে উনি রাতের বেলা হয়তো কাজকর্ম হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার উনি হয়তো সিঁড়ির দিকে গিয়ে কিছু একটা জিনিসপত্র আনছেন, কিছু একটা কাজ করছেন, তো সেই সময় উনি প্রথম শোনেন। এবার দেখুন, এরকম একটা ঘটনা যখন প্রথম ঘটে, মানুষের মনে কিন্তু প্রথমেই ভৌতিক কিছু কিন্তু আসে না, খুব স্বাভাবিকভাবেই মানুষ র্যাশনাল থিঙ্কিং করে, তো ভেবেছে হয়তো রাস্তায় কেউ কথা বলছে সেরকম। কিন্তু ব্যাপার হলো যে ওনাদের বাড়িটা যে গলির মধ্যে, সেই গলিতে মানে যে কটা বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ি পাকা বাড়ি, দোতলা বাড়ি বা একতলা বাড়ি। এবার সেই বাড়ির থেকে সে কথা না বলে সে ওনাদের সিঁড়িঘরের দিকে এসে কথা বলবে, এটা খুব একটা কিন্তু স্বাভাবিক বিষয় নয়।
তো এই জিনিসটা প্রথম 1-2 দিন ওনার স্ত্রী লক্ষ্য করে, এবং লক্ষ্য করার পর উনি সে উপরের দিকে যায় যে দেখার জন্য, বা সে সময় উনি ছাদেও ওঠেন যে ছাদ থেকে দেখবে যে কে কথা বলছে বা কিছু। উনি কিন্তু কিচ্ছু দেখতে পায় না। এবার ওনার স্ত্রী যখন কিছু বুঝতে পারলেন না, দেখতে পেলেন না, তখন উনি একদিন বিজয়বাবুকে শোনালেন, এবং বিজয়বাবুকে যেদিন শোনায় সেদিন কিন্তু বেশ জোরে জোরে ওই আওয়াজটা হচ্ছিল। কি বলছে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু একটা বলছে বা কিছু একটা কেউ কাউকে ডাকছে, এরকম একটা আওয়াজ শোনা যাচ্ছে। তো সেই সময় বিজয়বাবুর যিনি বাবা, তিনি তখন বললেন যে ঠিক আছে, আমি দেখছি কে কথা বলছে। তো উনি ঘরের বাইরে বেরোলেন। বাইরে বেরিয়ে উনি ওনাদের পাঁচিলের কাছে সিঁড়ির দিক থেকে উনি রাস্তা থেকে তাকিয়ে আছেন যে কেউ কথা বলছে কিনা বা কেউ এখানে ছিল কিনা। উনি কিন্তু কিচ্ছু দেখতে পেলেন না। এবার সেই দিনের পর থেকে হঠাৎ করে কিন্তু এই আওয়াজটা বা একটা কেউ কারোকে ডাকছে বা কথা বলছে, এটা বন্ধ হয়ে গেল, নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাড়ির সবাই ভাবলো যে হয়তো কেউ কথা বলতো, সে হয়তো এখন আর কথা বলছে না। ওনারা ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি, খুব স্বাভাবিকভাবেই নিলেন। কিন্তু ঠিক 2 দিন সবকিছু স্বাভাবিক থাকার পর 3য় দিন থেকে একটা ভয়ঙ্কর জিনিস হওয়া শুরু হলো। ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে, ঠিক রাত 12:30 থেকে 1টার মধ্যে বিজয়বাবুদের ঘরে এবং ওনার বাবা যে ঘরে থাকতেন, 2 ঘর থেকেই সমান ইন্টেন্সিটিতে শোনা যেত কোনো একটা মহিলা কণ্ঠে কেউ একজন প্রচণ্ড রকমভাবে বাজে বিশ্রীভাবে অট্টহাস্য করছে, মানে পুরো খ্যাক খ্যাক করে হাসা টাইপের একটা কেউ হাসছে, এবং ঠিক হাসার পর মুহূর্তেই সে রাগে ফুঁসছে এরকম একটা কিছু, একদম রাগে ফুঁসছে এরকম একটা কিছু হচ্ছে। এবং রাগে ফোঁসার ওই মানে ওই আওয়াজটা, ওই গোঙানিটার পরে ধাপ ধাপ করে আওয়াজ হয়ে মনে হচ্ছে যেন কেউ খুব রেগে ঘরের ভিতরে ঘোরাফেরা করলে যেরকম করে, ঠিক সেরকম ধাপ ধাপ করে একটা আওয়াজ হচ্ছে। এবং এই জিনিসটা, এই সাউন্ডটা যেদিন প্রথম বিজয়বাবু, ওনার ওয়াইফ এবং অন্য ঘর থেকে ওনার বাবাও শোনেন, ওনারা প্রত্যেকে কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবুও বিজয়বাবু একটু সাহস অর্জন করে উনি যখন ঘরে লাইটটা জ্বালান, লাইট জ্বালিয়ে যখন উনি দরজাটা খুলে বাইরে গেছেন, ঘরের থেকে আর কি নিজের বেডরুম থেকে বেরিয়েছেন, উনি দেখছেন স্বাভাবিকভাবেই পুরো ঘরে কিচ্ছু নেই, কেউ নেই, কিন্তু পুরো ঘরের মধ্যে একটা বিশ্রী পোড়া, মানে প্লাস্টিক পুড়লে যেরকম একটা বাজে গন্ধ বেরোয়, একটা মানে দূষিত গন্ধ বেরোয়, ঠিক সেরকম একটা গন্ধে মনে হচ্ছে যেন পুরো ঘরটা ভরে গেছে। সঙ্গে সঙ্গে উনি গিয়ে সমস্ত কিছু চেক করলেন, রান্নাঘরে সব কিছু ঠিকঠাক আছে কিনা, অন্য কোথাও কোনো আগুন ধরেছে কিনা। দেখলেন কোথাও কিচ্ছু নেই, কিন্তু অদ্ভুতভাবে পুরো ঘরটা বিশ্রী গন্ধে ভরে গেছে। উনি ওনার বাবাকে ডাকলেন। ওনার বাবাও তো এই সমস্ত আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে। ওনার বাবার ঘরেও গিয়ে দেখলেন যে কোথাও কিছু নেই, কোথাও কিছু থাকার কথাও নয়। এবং এই ভয়ঙ্করভাবে খ্যাক খ্যাক করে হাসা, রাগে একদম তরপানো একটা মহিলা কণ্ঠে, মহিলা প্রচণ্ড ভারী কণ্ঠে, তারপরে ধপ ধপ করে পায়ের আওয়াজ করে উপরে চলে যাওয়া, এগুলো কিন্তু প্রায় প্রত্যেক দিন হওয়া শুরু হলো। এবং এর সাথে যেটা হলো, বিজয়বাবুর স্ত্রী প্রচণ্ড রকমভাবে, মানে হট করে, মানে একটা মানুষের ধরুন একটু শরীর খারাপ থাকে, একটু সর্দি গরমি লাগে বা কিছু একটা হয়, তারপরে তার জ্বর হতে পারে। কিন্তু বিজয়বাবুর স্ত্রীর ক্ষেত্রে যেটা হলো, ওনার স্ত্রী হঠাৎ করেই, মানে প্রথমেই একদম স্টিপ 103 জ্বর চলে আসে। এতটা জ্বর, ডাক্তারের কাছে কোনো রকমে নিয়ে যাওয়া হলো ওনার স্ত্রীকে। ডাক্তারবাবু টেস্ট করাতে দিলেন, ওষুধ দিলেন, ওষুধ খেলো, জ্বর একটু কমলো, টেস্ট করালো, টেস্টের সমস্ত রিপোর্ট এলো, সব রিপোর্ট নর্মাল। কিন্তু ওষুধ খেয়ে ঠিক 2 থেকে 3 ঘন্টার জন্য জ্বরটা কমছে, আবার জ্বর ওই 103, 104 চলে যাচ্ছে। এইভাবে বাড়িতে 3 দিন ওরকমভাবে ওনার স্ত্রী জ্বরে ভুগলো। যখন দেখছে যে কোনোভাবেই জ্বর কমছে না, ডাক্তারবাবু বললেন যে তাহলে হয়তো আরও ফার্দার কিছু টেস্ট করাতে হবে, বা হয়তো ওনার কোনো অসুবিধে হচ্ছে, ওনাকে হসপিটালাইজ করতে হবে। কারণ মাঝে মধ্যে রাতের দিকে মানে জ্বর 104 চলে যাচ্ছে, আর 104, 105 জ্বর চলে যাওয়া মানে বুঝতেই পারছেন যে একটা মানুষের কনসাস থাকে না। হসপিটাল নিয়ে যাওয়া হলো, সেখানে ট্রিটমেন্ট হলো, কিছুই বেরোলো না। কিন্তু অবস্থার একটু উন্নতি হলো, জ্বর কমলো, ওনার স্ত্রীকে বাড়ি নিয়ে আসা হলো। কিন্তু বাড়ি নিয়ে এসেও দেখা যাচ্ছে যে ওনার স্ত্রী কোনোভাবেই
মানে ওই অতটা বেশি হয়তো জ্বর উঠছে না, কিন্তু 101, 102, 103 এরকম জ্বর কিন্তু মাঝে মধ্যেই থাকছে। এবং এই জ্বরটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সমস্ত টেস্ট করা হয়েছে, কোনো টেস্ট রিপোর্টে কোনো রকম কোনো গন্ডগোল কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। এবার বুঝতেই পারছেন যে বাড়িতে যখন একটা মানুষ এরকম অসুস্থ হয়ে থাকে, পুরো বাড়িতে পুরো পড়ে গেছে, তো সেই সংসারে বা সেই বাড়িতে সকলের মনের অবস্থা কীরকম হতে পারে, বা সেই সংসারটাও সেরকমভাবে। আর যেহেতু বিজয়বাবুর বাবা খুব সাপোর্টিভ ছিলেন, উনি কিন্তু বিজয়বাবু যখন কাজে যেত, উনি ওনার মানে ছেলের বউয়ের দেখাশুনো করা, ওনাদের যে বাচ্চা ছিল সেই বাচ্চাকে যতটা পারতো দেখাশোনা করতো, সব কিছুই করতেন। কিন্তু ওনার মধ্যে একটা কীরকম অ্যাংজাইটি ভাব চলে এসেছিল। মানে যে মানুষটাকে হাসি খুশিভাবে সমস্ত কাজকর্ম করতো, সে যেন মানে সে বারবার মুখেও বলতো, বিজয়বাবুর বাবা নাকি মাঝে মধ্যে মুখে অনেকবার বলেছেন যে আমার কিছু ভালো লাগছে না, মানে ওনার ওই বাড়িতে থাকতে ভালো লাগতো না। উনি আবার বিকেলবেলা হলেই বাড়ির বাইরে বেরিয়ে যেতেন, ওনাদের একটা বন্ধুদের গ্রুপ ছিল, সেখানে উনি গল্প আড্ডা করতেন। সেই সময়টুকু উনি ভীষণ ভালো থাকতেন। যেই মুহূর্তে উনি বাড়িতে ঢুকতেন, সেই মুহূর্তে ওনার মনে হতো যেন বাড়িতে ওনাকে গিলে খেতে আসছে। এবং এই কথাটা কিন্তু উনি বহুবার বলেছিলেন। এবার এর কিছুদিন পরে যখন মোটামুটি ওনার স্ত্রী একটু থিতু হয়েছে, বাট ওনার শরীর ভালো, উনি সেভাবে রান্নাবাড়ি করতে পারেন না, কাজকর্ম সেভাবে করতে পারেন না, তো একদিন একটা ভয়ঙ্কর জিনিস হলো। সেটা হচ্ছে যে কোনোখানে কিছু নেই, এই বিজয়বাবুর বাবা কিছু একটা নিয়ে, তার আগের দিন বিজয়বাবুর সাথে কিছু একটা নিয়ে কথা বলে, এবং সেটা খুবই সামান্য, খুবই সাধারণ একটা কথা ছিল। হঠাৎ করেই সেই কথা নিয়ে একটা ছোটোখাটো কথা কাটাকাটি হয়, যেটা খুব স্বাভাবিকভাবে যে কোনো বাড়িতে হতেই পারে, এবং সেটা কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছিল। কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় বিজয়বাবুর সাথে ওনার বাবার। এবং যেখানে ওনার বাবা খুব মানে ছোটো থেকে বিজয়বাবু দেখেছে যে বেসিক্যালি ওনার বাবা খুবই শান্তশিষ্ট একজন মানুষ, তো বলে যে না, এটা এভাবেই করতে হবে। তো বিজয়বাবু তারপরে বলেও যে ঠিক আছে, এটা এভাবেই হবে। তো হঠাৎই মানে উনি প্রচণ্ড রেগে যান বিজয়বাবুর উপরে, এবং এতটাই উনি রেগে যান যে ওনার রাগটা থেকে না উনি আর কন্ট্রোল করতে পারেন না। এবং উনি তখন রাগ কন্ট্রোল করতে না পেরে কী করবেন উনি নিজে কিছু বুঝতে পারেন না, মানে যাকে বলে একবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। এবং উনি গিয়ে ঘর থেকে বেরিয়ে যান। বেরিয়ে মানে ব্যাপারটা কিন্তু ওখানে মিটে গেছিল, বা সাডেনলি উনি ঘর থেকে বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে উনি সম্পূর্ণ নিজে থেকে নিজের মাথাটাকে মানে কপালের সাইডটাকে, ওই যে জিনিসটা বিজয়বাবু মা গঙ্গাতে স্নান করতে গিয়ে যে ওই পাথরের যে মূর্তি মতো যে জিনিসটা পেয়েছিল, সেখানে গিয়ে সজোরে উনি নিজের মাথাটাকে মানে কপালটাকে ওই পাথরের টুকরোটায় ঠুকে দেন, একদম ডাইরেক্ট ঠুকে দেন। এবং যখন একটা ঠাম করে একটা আওয়াজ হয়েছে, বিজয়বাবু বুঝতে পেরেছে কিছু একটা ঘটেছে। মানে ওইভাবে ওনার বাবা বেরিয়ে গেলেন, যেটা বিজয়বাবুর কাছেও সম্পূর্ণ মানে মানে ওরকম একটা ওনার বাবার যে ওরকম একটা রূপ হতে পারে, অতটা উত্তেজিত কোনো মানুষ হতে পারে যেখানে কিছুই সেরকম ঘটেনি, এবং ব্যাপারটা যথেষ্ট মিটমাট হয়ে গেছিল। বিজয়বাবু সেই কথাটা বলেছিলেন যে হ্যাঁ, এটা এভাবেই তাহলে হবে। সেখানে হঠাৎ করে ভাবে বেরিয়ে যাওয়ার পরে যে আওয়াজটা পেয়েছে, তো বিজয়বাবু সঙ্গে সঙ্গে যখন ঘর থেকে একবারে দৌড়ে উনি এসছেন, উনি দেখছেন যে ওনার বাবা ওরকম থরথর করে কাঁপছে, এবং ওনার চোখ দুটো পুরো স্থির মতো হয়ে গেছে, এবং ওনার কপাল থেকে ওরকম রক্ত পড়ছে। এবার তখন তো বিজয়বাবু বুঝতে পারেনি যে ওনার বাবা নিজে থেকেই ওই জায়গায় মানে ঠাস করে নিজের কপালটা ঠুকেছেন। উনি ভেবেছে কোনো কিছু তো ধাক্কা লেগেছে বা পড়ে গেছে। তো উনি সঙ্গে সঙ্গে ওনার বাবাকে ধরে একটা চেয়ারে বসিয়েই উনি সঙ্গে সঙ্গে ওই তুলো গজ দিয়ে মানে জায়গাটা মুছে উনি একটা ওই যে বরফের যে আইস প্যাড থাকে, সে আইস প্যাড একটা ওখানে চাপা দিয়েছে। বয়স্ক মানুষ, ওভাবে মাথার মানে কপালের দিকটা ফেটে গেছে, খুব বেশি ফাটেনি কিন্তু অনেকটাই, মানে ওনার পক্ষে সেটা যথেষ্ট ডেঞ্জারাস হতে পারে। এবং উনি বলছেন যে কী হয়েছে, তুমি কি পড়ে গেছো। এবার এই জিনিসটা কিন্তু ওনার যে বাচ্চা মানে সে ঘরে বসে টিভি দেখছিল। এবার ওই যেখানে আর কি ওই জিনিসটা রাখা ছিল সেটা হচ্ছে ওই ঘরের একদম সোজাসুজি। এবার বাচ্চাটাও ওটা দেখে ভয় পেয়ে গেছে। খুব ছোট না হলেও বড়, কিন্তু অতটাও বড় না। হঠাৎ করে যদি কেউ দেখে যে তার বাড়ির লোক হঠাৎ করে গিয়ে নিজে থেকে একটা কপাল ওই পাথরে ঠুকে দিচ্ছে, তো তার ভয় লাগবেই। তো বাচ্চাটা তখন সামনে এসে বলছে যে না, দাদু নিজেই আমি দেখলাম দাদু এসে এখানটা দাঁড়ালো, আর দাঁড়িয়ে নিজেই ওই পাথরটায় নিজের কপালটা ঠুকে দিল।
এবার ওনার বাচ্চা কিন্তু অতটাও ছোট নয়, আর সবথেকে বড় কথা হচ্ছে যে ওনার মানে বিজয়বাবুর বাচ্চা, সে কিন্তু কখনো কোনো মিথ্যে কথা বলে না। এবার বাচ্চাটা ওটা দেখে ঘাবড়ে গেছে, ও ভয় পেয়ে গেছে। তো বিজয়বাবু বলছে যে তুই কী বলছিস? উনি যখন ওনার বাবাকে বলছে তুমি সত্যি সত্যি নিজের মাথা নিজে ওখানে ঠুকেছো, তখন না উনি মানে কিছু কথা তো বলতে পারছে, হাত পাত কাঁপছে, হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তো উনি মানে সম্মতিসূচকভাবে মাথাটা নেড়েছে। যাই হোক, তো উনি সঙ্গে সঙ্গে বিজয়বাবু ওনার একজন পরিচিত ফার্মাসিস্ট ছিলেন, তো তাকে বলছে যে তুমি এক্ষুনি তোমার মানে নর্মাল আর কি একটুখানি যাতে ব্যাপারটাকে থিতু করা যায়, তো উনি বললো তুমি তোমার ওখান থেকে একজনকে ফার্মাসিস্টকে পাঠাও, এরকম আমার বাবার এরকম লেগেছে, তো অ্যাটলিস্ট প্রাইমারি ব্যান্ডেডটুকু হোক, তারপরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো কি হসপিটালে নিয়ে যাবো সেটা পরের ব্যাপার। কারণ ওই কন্ডিশনে মানে ওনাকে নিয়ে যাওয়াতেও যে সময়টা লাগবে তাতে কি কোনো বাড়াবাড়ি হয়ে যেতে পারে, তো সেই জন্য ওই ফোন করে ওই ফার্মাসিস্ট তখন একজনকে পাঠিয়ে দিল, সে ওয়েল ট্রেন্ড। তো সে ব্যান্ডেজ ট্যান্ডেজ বেঁধে দিল এবং সে বলল যে আমার মনে হচ্ছে ঠিকই আছে, কোনো অসুবিধে নেই, পরে তো ডাক্তার দেখাতেই হবে, তোমার মনে হয় এখন ওনার রেস্ট করাই ভালো, খুব বেশি গভীর মানে খুব বেশি ডিপ হয়ে কেটে যায়নি, কিন্তু লেগেছে। তো সঙ্গে সঙ্গে ওনাদের ওখানে একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা হলো, 2 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল। এবার ওনাকে তারপরে খাওয়া দাওয়া করে ওনার বাবাকে শোয়ানো হয়েছে। এবার ওনার স্ত্রীও তখন অসুস্থ, উনি শুয়েছিলেন, তো উনিও শুনেছেন। এবার বিজয়বাবুর স্ত্রী না মানে যখন পুরো ব্যাপারটা শুনে উনিও খুব অবাক হয়ে গেছেন যে এরকম ঘটনা কী করে ঘটছে। এবং বিজয়বাবু খুব স্যাটার্ড যে হঠাৎ করে মানে ছোটোবেলা থেকে কোনোদিনও উনি ওনার বাবাকে এত রেগে যেতে দেখেননি, বা এমন কোনো ঘটনা আজকে ঘটে যায়নি যে যেটার জন্য উনি এরকম একটা কিছু কাজ করতে পারে। মানে রাগে মানুষ অন্ধ হয়ে যায়, রাগে নিজের ভালো মন্দ মানুষ ভুলেও যায়, কিন্তু তাই বলে এরকম একটা ঘটনা যে ঘটিয়ে ফেলবে সেটা কিন্তু স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এবার সেদিন রাতেই সমস্ত কিছু শুনে দেখে না বিজয়বাবুর স্ত্রীরও শরীরটা একটু খারাপ হয়েছে। এবার ওনার বাবা অসুস্থ, স্ত্রী অসুস্থ, বাচ্চাকে ওনাকে দেখতে হচ্ছে, তো সব কিছু মিলিয়ে উনি পুরো ঘেঁটে যান বিজয়বাবু। এবার উনি চুপচাপ শুয়ে শুয়ে মানে সবার মানে রান্নাবাড়ি করেছেন, পরের দিন সকালবেলা ওনার বাচ্চা স্কুলে যাবে তার জন্য মানে কাজকর্ম করা সব কিছুই গুছিয়ে ঠুছিয়ে এসে যখন শুয়েছেন, উনি বারবার গিয়ে ওনার বাবাকে দেখে আছেন সে সুস্থ আছে কিনা, 2 দিন পর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে, ডাক্তার দেখাবে। তো দেখছে ওনার বাবা ঠিকঠাক মতোই ঘুমোচ্ছে এবং ওই বিষয় নিয়ে ওনার বাবা আর বিশেষ কিছু বলেনি। তো উনি মনে মনে ভাবছেন যে এরকম ঘটনাটা ঘটছে কি করে, মানে ওনাদের শান্ত শিষ্ট পরিবার, তারপরে ওনার মায়েরও আবার ওনার বোনের বাড়িতে গিয়ে কিছু একটা অসুস্থতা হয়েছে, তো সেখানে ওনার মাও আটকে গেছে। সব কিছু মিলিয়ে উনি ভাবছেন যে সব কিছু তো আমাদের ভালো ছিল, সংসারে কোনো অশান্তি ছিল না, কোনো এরকম সমস্যা ছিল না। আর এবার এখন সমস্যা, ঠিক আছে সমস্যাটাও জীবনে আসতেই পারে, কিন্তু একবারে এতগুলো সমস্যা একদিক থেকে আসা এটা খুব অস্বাভাবিক লাগে। এবং এই সমস্ত সাতপাত যখন উনি চিন্তা করছেন, উনি চিন্তা করতে করতে না মানে উনি ঘর থেকে মানে ওনার বেডরুম থেকে বেরিয়ে ওই যেখানটা আর কি ওনাদের ঠাকুর ঘর বা ঠাকুরঘরের পাশে যে জায়গাটায় ওই পাথরের টুকরোটা রাখা ছিল সেইখানটা অব্দি উনি গেছেন। এবং উনি যেটা ইমেলে মেনশন করেছেন যে ওই পাথরের টুকরোটার কাছে গিয়ে ওনার মন থেকে না হঠাৎ করেই সমস্ত চিন্তা ভাবনা সব উধাও হয়ে যায়, মানে উনি নিজেও জানেন না কেন কি হয়েছিল, কিন্তু খালি ওই পাথর মানে ওই পাথর টুকরোটা কাছে যাওয়ার পর ওনার মনে হতে থাকে যে ওই পাথর টুকরোটা ওনার যেন মাথা টুকলে সব ঠিক হয়ে যাবে। এবং ঠিক যেভাবে উনি লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে এখানে বলছি, উনি নাকি 3-4 বার পাথরের টুকরোটার কাছে নিজের কপাল নিয়ে গিয়ে উনি ঠুকতে যাবেন, এমন সময় ওনার মনে হলো আরে আমি এটা কী করছি। আবার উনি যখন পিছিয়ে এলেন আবার ওনার কিছুক্ষণ পরে মনে হলো যে ওনার ওই পাথর টুকরোটায় কপাল ঠোকা উচিত। উনি আবার ঠুকতে গেলেন, আবার ওনার কোনো কারণে মনে হলো যে আরে এটা আমি কী করছি, এটা আমার তো করা উচিত, আমার তো ব্যথা পাবো, আমারও তো মাথা ফেটে যাবে। উনি পিছিয়ে আসেন। এরকম করে 1-2 বার নয়, 7-8 বার কিন্তু ওনার সাথে সেম জিনিসটা ঘটে। এবং 7-8 বার যখন এরকম ঘটনাটা ঘটে তখন ওনার মানে একটা সময় আসে যখন ওনার মনে হচ্ছে না এবার আমি কপালটা ঠুকবই, আমার সব কিছু ঠিক হয়ে যাবে, মানে যেটা একেবারেই ইললজিক্যাল, যেটা একেবারেই এরকম হওয়ার কথা নয়। মানে একটা মানুষ, সুস্থ সবল মানুষ কখনোই সে নিজের মানে হুঁশে নিজের বোধ বুদ্ধিতে কখনোই সে একরকম একটা ভারী পাথরে নিশ্চয়ই নিজের কপাল ঠুকবে না। এবার একটা সময় যখন আসে যখন ওনার মনে হয় যে না এবার আমি ঠুকবই ঠুকবো, সেই মুহূর্তে ওনার ঘর থেকে ওনার স্ত্রী ডাকে ওনাকে,
কোনো কারণে ঘুম ভেঙে গেছে এবং ওনার স্ত্রী ওনাকে ডেকেছে, এবং যে মুহূর্তে ওনার স্ত্রী ওনাকে ডাকলো সেই মুহূর্তে ওনার মনে হলো যেন উনি একটা সম্পূর্ণ অন্য জগৎ থেকে মানে হঠাৎ করে এই জগতে এসে পড়লো। সঙ্গে সঙ্গে উনি ঘরে চলে যান, গিয়ে ওনার স্ত্রী যেটা কিছু একটার জন্য ডাকছিল, তো ওনাকে জল বা ওষুধ কিছু একটা দেওয়ার ছিল। এবার অনেক যখন উনি সারা রাত যখন উনি চিন্তা করেন, উনি তখন বুঝলেন যে না, সমস্ত কিছু জিনিসটা শুরু হয়েছে, মানে ওনার মন ওনাকে বলে দিচ্ছে যে যা যা কিছু ঘটছে সব কিছু সূত্র হচ্ছে ওই মূর্তিটা, ওই জিনিসটা ওনার ঘরে ভাবে রাখাটা ঠিক হয়নি। এবং উনি মনে মনে ভাবলেন যে কালকে সকালবেলা উঠে উনি মা গঙ্গায় গিয়ে ওটা ফেলে দিয়ে আসবেন। এবং এরপরে কি অদ্ভুত ঘটনা ঘটলো শুনুন। উনি যেটা লিখেছেন বিজয়বাবু, যে উনি যখন সকালবেলা উঠে যখন উনি ভাবলেন যেটাকে উনি গঙ্গা জলে আবার ভাসান দিয়ে আসবেন, উনি যে জিনিসটাকে হাতে করে নিয়ে, সেটা খুব বেশি ভারী ছিল না, ম্যাক্সিমাম ওয়েট হবে 2 কেজি কি 2.5 কেজি। ওনার মনে হচ্ছে যেন পাষাণ, মানে মনে হচ্ছে যেন ওটা 50-60 কেজি উনি ওঠাতে পারছে, মানে উনি ওই যে জায়গায় ওনার স্ত্রী ওটা রেখেছিল সেই জায়গা থেকে এক চুল উনি সরাতে পারেন না, মানে বহুক্ষণ উনি চেষ্টা করলেন। এবং এই চেষ্টাটার পরে যখন উনি তুলতে পারলেন না আলটিমেটলি, তখন উনি বুঝলেন যে কিছু একটা খুব মারাত্মক হয়েছে, মানে সামথিং ইজ ভেরি রং। এবার উনি ওনার স্ত্রীকে বা ওনার বাবাকে এই বিষয়ে কিচ্ছু বললেন না, এবং মনে মনে ভাবলেন যে এই জিনিসটাকে আমাকে ঘর থেকে, মানে ওনার নিজেরই মনে হলো ঘর থেকে আমাকে সরাতে হবে। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে, দেখুন ওই জিনিসটা যবে থেকে নাকি ওনাদের বাড়িতে আসে, তবে থেকে ওনাদের বাড়িতে কিন্তু পুজো আর্চা অদ্ভুত রকমভাবে বন্ধ হয়ে যায়। মানে ঘরে যে এমনি ঠাকুরকে যে পুজো অর্চনা করা, ফুল দেওয়া, প্রসাদ দেওয়া, ঠাকুরের কোনো বই পাঠ করা, যেগুলো ওনাদের বাড়িতে অ্যাকচুয়ালি হতো, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। এবং লাস্টের দিকে পুরোপুরি মানে 5-6 দিন হয়ে গেছে ঠাকুরের সামনে ধূপকাঠি পর্যন্ত জ্বালানো হয় না, প্রদীপ জ্বালানো হয় না, কিচ্ছু হয় না। তো উনি তখন ভাবলেন যে না, এইভাবে তো চলবে না। তো তারপর দিন ওনার ডাক্তার দেখানোর জন্য ওনার বাবাকে নিয়ে উনি ডাক্তার দেখাতে যান, এবং সেখানে ডাক্তারবাবু বলেন যে যেহেতু বয়স হয়েছে, এরকমভাবে একটা মাথায় চোট পেয়েছেন উনি, স্বাভাবিকভাবে উনি কিছু টেস্ট করতে দেন। এবং মনে মনে আর কি বিজয়বাবু ঠিক করেন যে এই জিনিসকে ঘর থেকে না সরালে সংসারে শান্তি আসবে না। কি করবে, প্রতিদিন উনি চেষ্টা করছেন, বিকেল নেই, দুপুর নেই, সন্ধে নেই, রাত নেই, উনি ওটাকে তোলার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তোলা যাচ্ছে না। মনে হচ্ছে যেন কোনো একটা ওই পাথরের টুকরোটা ওখানে মানে সিমেন্ট বালি ইট দিয়ে কেউ গেঁথে দিয়েছে, কোনোভাবে উনি তুলতে পারছেন না। এইরকম করে যখন উনি অসহায় অবস্থায় চলেন, এবং এই অবস্থা প্রায় 10-15 দিন চলে, এবং 10-15 দিনে ওনার স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হয়, ওনার বাবার শারীরিক অবস্থার অবনতি হয়, ওনার বাচ্চা খেতে চাইতো না, অন্যমনস্ক হয়ে থাকতো। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আরও জোরালো হয়ে দেখা দিল। এবং এরপরে একদিন উনি ভাবলেন যে না, আর নয়, এই জিনিসটাকে এবার আমাকে ঘর থেকে বিদেয় করতে হবে। তো কি করবেন উনি মানে বিভিন্ন আর কি লোকের থেকে, মানে বিভিন্ন রকমের আর কি ইনফরমেশান নেয় যে বাড়িতে যদি এরকম কোনো কিছু ভৌতিক কিছু ঘটে বা কিছু একটা অস্বাভাবিক ঘটে যেটা বোঝা যাচ্ছে না, তো শ্রী বজরংবলীর নাম করা উচিত। তো উনি শ্রী বজরংবলীর নাম করা শুরু করলেন, এবং যখন যখন উনি শ্রী বজরংবলীর নাম করতেন বা শ্রী হনুমান চালিসা উনি পাঠ করতেন, তখন তখন ওনার শরীরে একটা অদম্য বল চলে আসতো। এবং সেই পাঠটা করেই উনি যখন ওটাকে সরাতে যেতেন, উনি সরাতে পারতেন না। এবার একদিন উনি ভাবলেন যে না, আমি আজকে যাই হয়ে যাক, আমি এই জিনিসটাকে সরিয়ে ছাড়বো। এবং সেই জন্য উনি হার্ডওয়্যারের দোকান থেকে একটা হাতুড়ি কেনেন। বিজয়বাবু হাতুড়ি কেনেন, এবং হাতুড়ি কিনে এনে উনি যখন মানে প্রচণ্ড আর কি বলছে যে মানে ওই শ্রী বজরংবলী হনুমান চালিসা পাঠ করছেন, করে উনি যখন ওই হাতুড়ি দিয়ে নিচে বেড়ে মেরে ওটাকে মানে পাথরের টুকরোটাকে আলগা করার চেষ্টা করছেন, যে জিনিসটা জাস্ট বসানো, সেই জিনিসটা এভাবে কী করে আটকে যেতে পারে, মানে উনি কিছুতেই পারছে না। এবং তখন না উনি মানে শ্রী বজরংবলীকে মনে মনে খুব স্মরণ করেন, এবং উনি বলেন যে তুমি আমার অপরাধ নিও না, কিন্তু আমাকে তুমি শক্তি দাও, কারণ আমি এই জিনিসটার ঘরে রাখতে পারছি না, আমি বুঝতে পারছি যা কিছু হচ্ছে সব কিছু এই জিনিসটা থেকেই হচ্ছে। এই বলে যখন শ্রী বজরংবলীকে শেষবারের মতো স্মরণ করেন, করে ওই হাতুড়ি দিয়ে এক বাড়ি দেন, সেই মুহূর্তে ছিটকে গিয়ে ওই জিনিসটা মাটিতে পড়ে। এবং মাটিতে পড়ার পরে উনি নিজের চোখে যে দৃশ্য দেখেন, যেটা মানে উনি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারেনি যে এরকম কোনো দৃশ্য উনি দেখতে পারেন। উনি দেখেন যে একটা কালো ধোঁয়া টাইপের কিছু, মানে পুরো পিওর কালো ধোঁয়া, পুরো কুণ্ডলি পাকিয়ে ওনাদের ঘরের সামনে যে একটা জানলা ছিল কাঁচের, জানলাটা ফড়াস করে ফাটিয়ে বাইরে বেরিয়ে গেল।
এটা ওনার নিজের চোখে দেখা। এবং তারপরে উনি ওই মানে কিছুক্ষণ উনি পুরো হতভম্ব হয়ে যান যে একটা কালো ধোঁয়া বেরোলো, সেই ধোঁয়াটা বেরোলো তাও আমি মেনে নিলাম যে কোনো কারণে ধোঁয়া বেরোতে পারে, কিন্তু সেটা কাঁচের জানলাকে ফাটিয়ে চলে যাবে এটা কিন্তু কোনোভাবেই স্বাভাবিক কোনো কিছুতে হওয়া সম্ভব নয়। যাই হোক, তারপরে উনি ওটা ফেলে ঠেলে আসেন বাইরে বা গঙ্গার জলে। তো পরবর্তী সময় উনি গঙ্গাসাগর গেছিলেন, বাড়িতে উনি পুজো আর্চা দেন। তারপরে আস্তে আস্তে ওনার বাবার শরীরও ঠিক হয়ে যায়, ওনার স্ত্রীও খুব তাড়াতাড়ি রিকভার করে যান। মানে যে জ্বর এতদিন থেকে ছাড়ছিল না, 1 মাস 1.5 মাস ধরে যে জ্বর সারছিল সেই জ্বর সেরে যায়। ওনার বাচ্চা যে সেও তারও যে টুকটাক প্রবলেম হচ্ছিল সেগুলোও ঠিক হয়ে যায়। কিন্তু উনি কোনোভাবেই না মানে মনে শান্তি পাচ্ছিলেন না যে আমি নিজের হাতে একটা জিনিস এনে পরিবারের এতখানি ক্ষতি করলাম, জিনিসটা কী ছিল। তো উনি বাড়িতে পুজো আর্চা করান, সব কিছু ঠিকঠাক হয়। তো পরবর্তী সময় উনি নাকি গঙ্গাসাগর মেলায় গেছিলেন, এবং গঙ্গাসাগর মেলায় গিয়ে ওখানে এক সাধুর সাথে ওনার মানে পরিচয় হয়, এবং তাকে উনি যখন সমস্ত ঘটনাটা বলেন তিনি বলেছেন যে তুমি খুব অন্যায় করেছো। এরকমভাবে মা গঙ্গার নদীতে বা এরকম যে কোনো নদীতে অনেকে অনেক রকমের খারাপ কাজ করে, অভিশপ্ত জিনিস যেগুলো দিয়ে মানুষের ক্ষতি করা হয়েছে বা যে জিনিস থাকা মানে তার জীবনে অভিশাপ নেমে আসে, এরকম জিনিস অনেকেই কিন্তু ক্রিয়া আদি করে এই জিনিসগুলোকে যেখানে সেখানে ফেলে দেয়। আবার অনেকেই করে গঙ্গায় ভাসিয়ে দেয়। উনি বলছেন যে তুমি যখন দেখলে যে কাঠের ওই কবজাটা বন্ধ অবস্থায় আছে, তখন তোমার বোঝা উচিত ছিল যে এখানে এমন কিছু নিশ্চয়ই আছে যেটা যে ফেলেছে সে চাইনি যে সে কেউ এটা খুলুক। তো তুমি সেটাকে কৌতূহলবশত খুলতে চেয়েছো, তুমি বাড়িতে নিয়ে এসেছো, তাই তোমার জীবনে এই ঘটনাটা ঘটেছে। এবং উনি বলেন যে তোমার ভগবান তোমার সহায় ছিলেন যে বড়সড় কোনো দুর্ঘটনা তোমাদের পরিবারে ঘটেনি। তো গঙ্গায় স্নান করতে নেমে এই যে ভয়ঙ্কর জিনিসটা উনি পেয়েছিলেন এবং সেটাকে উনি বাড়ি নিয়ে আসার পরে যে এত এত ঘটনা ঘটবে সেটা কিন্তু ওনার স্বপ্নেও উনি ভাবতে পারেননি। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো কিন্তু একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।